উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে, আজ তোমাদের হাতে আমি তুলে দিতে চলেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন। অর্থাৎ বলতে পারো আজকে তোমাদের হাতে তুলে দেব ইতিহাসের ব্রহ্মাস্ত্র। আজকে আমি 8টা অধ্যায় থেকে মাত্র দুটো করে কোশ্চিন, 8টা অধ্যায় থেকে মাত্র দুটো করে কোশ্চিন তোমাদেরকে দেব, আর তার মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে, 100% কমন পাবে। কারণ তোমরা যারা আগের বছরে পরীক্ষা দিয়েছিলে, তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটি, অবশ্য কমেন্ট করে বলবে আমাদের সাজেশন প্রত্যেক বছরে 100% কমন থাকে। আজকে আমি তোমাদের হাতে আবারও বলছি তুলে দেব ব্রহ্মাস্ত্র ইতিহাসের। যারা এখনো পড়ার সময় পাওনি বা অল্প দিন পরে পরীক্ষা দিতে চলেছো, কারণ অনেকেই আছো যারা হয়তো সারা বছর পড়ার সময় পাওনি, আর্থিকভাবে দুর্বল, যারা হয়তো বিদেশে কাজ করো, পরীক্ষার সময় তোমরা পরীক্ষা দিতে এসেছো, তাদের সমগ্র বই পড়ার সময় নেই। তোমাদের জন্য আমি মাত্র 16টি প্রশ্ন আজকে ব্রড কোশ্চিন আমি বাছাই করেছি। এর মধ্যে থেকে 5টা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, ভিডিওটি স্কিপ করবে না। দেখো, আমি প্রথম অধ্যায় থেকে এখানে দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 আমি টাইটেল লিখে রেখেছি, তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, একটু দেখে নাও। ইতিহাস সাজেশন 2025 শেষ মুহূর্তের সাজেশন, মানে পরীক্ষার তো আর বেশি বাকি নেই, এই শেষ মুহূর্তে আমি সাজেশন তোমাদের পুরো দিচ্ছি না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং দেখবে প্রত্যেকটা টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নগুলি আছে এবং এগুলি থেকেই তোমরা কমন পাবে। দেখতেই পাচ্ছ তোমরা প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ, এখান থেকে আমি তোমাদের হাতে দুটো অস্ত্র দেব। তার মধ্যে একদম প্রধান হলো এটাই, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি, দেখবে এই প্রশ্নটাই আসবে। তবে বাই চান্স যদি এই অস্ত্রে কাজ না হয়, তাহলে আর একটা অস্ত্রও আমি এই অধ্যায় থেকে দিচ্ছি। কি? অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ বা উপকথা, লিজেন্ড বা কিংবদন্তি বা পুরা কাহিনী এর ভূমিকা আলোচনা করো। এটা হলো হাত পাঁচ অস্ত্র। হাতের পাঁচ বলে না, মানে শেষ সম্বল যেটা, যদি তোমরা পেশাদারি অপেশাদারি এটা কোনো কারণে কমন না পাও, দেখবে এটা কমন পাবে। তো এই দুটোও যদি কমন না পাও, তাহলে তার উপায় কি শেষে বলছি, ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। এরপরে চলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি? উপনিবেশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হলো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটা আমি দ্বিতীয় অস্ত্র হিসাবে তোমাদেরকে প্রথমেই রেখেছি, কিন্তু এর আসল অস্ত্রটি হলো এরপরে 2 নম্বরে, এটা হলো আসল অস্ত্র। এটাই দেখবে খুব ভালোভাবে পড়বে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাই এই অধ্যায়ে আসবে, কারণ এই প্রশ্নটা আমরা দেখেছি প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা পাতায় পাতায় আছে। আর বাই চান্স যদি এই হবসন আর লেনিন তোমাদের বেইমানি করে, তাহলে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ, এটাও কিন্তু পেয়ে যাবে। তো তাই তোমরা এই দুটো প্রশ্নই যদি সময় থাকে অবশ্যই এই দুটো অন্তত পড়বে। আমাদের মূল সাজেশন, যারা কোনো রিস্ক নিতে চাও না তাদের জন্য কিন্তু আমাদের মূল সাজেশন দেওয়া আছে, সেই সাজেশনটি আমাদের চ্যানেলে আছে, দেখে নেবে। আর এটা হলো লাস্ট মিনিট সাজেশন। চলো এবার আমরা তৃতীয় অধ্যায় দেখে নেব। তৃতীয় অধ্যায়ে দেখো, অধ্যায়ের নাম ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এই অধ্যায়ের ব্রহ্মাস্ত্র যেটা একদম মানে আসবেই বলা যায়, সেটা হলো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির বিবরণ দাও। এই প্রশ্নটাই এবছরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, কিন্তু বাই চান্স যদি এই প্রশ্নটা তোমাদের না আসে, তাহলে হাতের পাঁচ আর একটা প্রশ্ন দিয়ে রাখলাম এই অধ্যায় থেকে। কি? ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে তো অবশ্যই পাবে। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা দিলাম, দেখবে
প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দুটো করে প্রশ্ন দিয়েছি, আর তোমরা লক্ষ্য করো একটাতে স্টার দেওয়া আছে দুটোর মধ্যে, সেটাই হলো মেন, সেটা আগে পড়বে, তারপরে সেকেন্ড অস্ত্রটা হাতে নেবে। চলো এবারে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। দেখে নেব চতুর্থ অধ্যায়ে কি প্রশ্ন আছে। দেখো, চতুর্থ অধ্যায়ের নাম হলো সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো, এটাই হলো সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের, কি সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভালোভাবে পড়বে। আর একটা প্রশ্ন হাতের 5 এই অধ্যায় থেকে, সেটা হলো বিংশ শতকের চীনে চৌঠা মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের সেই সময়কার দুটি সংবাদপত্রের নাম লেখো। এই দুটো প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে দিলাম। আশা করছি এই যে প্রথম অধ্যায় থেকে আমি 4টে অধ্যায় থেকে তোমাদের দিলাম, এরপর আমরা চলে আসব গ্রুপ বি। তবে এখানে একটা কথা বলার আছে, শোনো, তোমাদের দুটো গ্রুপে পরীক্ষা মানে প্রশ্ন থাকবে, গ্রুপ এ আর গ্রুপ বি। তো এখানে আমি যে প্রথমেই বললাম না যে এই অধ্যায় থেকে দুটোই যদি কমন না আসে তাহলে কি করবে। দেখো, আমি এখান থেকে তোমাদের প্রশ্ন দিলাম 4টে অধ্যায় থেকে, 4টে অধ্যায় থেকেই তোমাদের একটা একটা করে প্রশ্ন আসবে পরীক্ষায়, কিন্তু এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন লিখতে হবে কটা? দুটো। ম্যাক্সিমাম 3টে আর দুটো। মানে কি, এখানে বলা থাকবে প্রশ্নে যে দুটো গ্রুপের মধ্যে থেকে দুটো করে প্রশ্ন নিয়ে মোট 5টা প্রশ্নের উত্তর দাও। তাহলে গ্রুপ এ থেকে দুটো আর গ্রুপ বি থেকে দুটো, তাহলে দুটো প্রশ্ন নিলে কটা হয়? 4টে হয়। আর একটা প্রশ্ন তোমার ইচ্ছা মতো দুই গ্রুপের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবে। তাহলে দেখা গেল আমার প্রথম অধ্যায়ের প্রশ্ন দুটো দিলাম, দুটোই কমন হলো না, তাহলে তবুও তো আমার এখানে 3খানা প্রশ্ন থাকছে, তার মধ্যে তো আমি দুটো তো অন্তত কমন পাবো। তো এখানে 4টে প্রশ্নের মধ্যে আমরা দুটো কমন পাবো না? অবশ্যই পাবো। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কোনো অধ্যায় থেকে যদি দুটোও কমন না হয় তবুও তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আমি 8টা গ্রুপ থেকে প্রশ্ন দিচ্ছি, অবশ্যই পেয়ে যাবে। চলো গ্রুপ বি তে এবার দেখে নেব। দেখো, পঞ্চম অধ্যায় শাসন ঔপনিবেশিক ভারত রাষ্ট্র। দেখো, প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, এটাই হলো মেন প্রশ্ন এখানকার। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের 1919 উল্লেখ করা আছে। বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এরপর বাই চান্স যদি এটা মিস করে তার জন্য হাতের 5 2 নম্বর। 1909 খ্রিস্টাব্দের মর্লেমেন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এবার দেখব ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশ সমূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এইখান থেকে আমাদের দুটো প্রশ্ন আমি রেখেছি, কিন্তু দুটোর মধ্যে আমি কোনোটাকেই 1 নম্বরে রাখতে পারিনি। দুটোই ইম্পর্টেন্ট, মানে দেখো দুটোতেই স্টার দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোনটাকে বাদ দিই, দুটোর মধ্যে একটা 100-এ 100 পাবে। তাই এখানে তোমরা দুটোই পড়বে, মানে এখানে আমি কোনো একটাকে বাদ দিতে পারছি না, কারণ এই দুটো প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। আর 2 নম্বরে হলো 1942-এর ভারত ছাড়ো আগস্ট আন্দোলন। ভারত ছাড়াও থাকতে পারে, আবার 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা এটা আগস্ট আন্দোলন হিসাবেও পরীক্ষায় আসতে পারে। ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে ঠান্ডা লড়াইয়ের যুগ, সপ্তম অধ্যায়ের নাম হলো ঠান্ডা লড়াইয়ের যুগ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন
অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার দিয়েছে আমি। দেখো, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? ভারতের জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা 100-এ 100 আসার সম্ভাবনা। এরপর আমরা দেখব হাতের 5 এই অধ্যায় থেকে, সেটা হলো কি ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। এরপর আমরা চলে আসব অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের নাম হলো উপনিবেশীকরণ। এই অধ্যায় থেকে এই প্রশ্নটাই আসবে, 1 নম্বরে যে স্টার দেওয়া আছে দেখে নাও। উপনিবেশীকরণ বলতে কি বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটাই আসবে। এবং এটা যদি বাই চান্স না আসে, হাতের 5 আর একটা প্রশ্ন বলে দিলাম, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্ন আমাদের শেষ হলো। তবে আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পাবে। তো আমাদের এই সাজেশনটি তোমাদের কেমন লাগলো? প্রত্যেক বছরে আমাদের সাজেশন কমন থাকে 100%। তাই তোমাদেরকে বলছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করবে। একা একা প্রশ্নগুলি ভোগ করো না, বন্ধুদেরকে অবশ্যই, তোমার প্রিয় বন্ধু যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নিও। আসছি পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।